ডক্টর ইউনূস যে গণভোটের আয়োজন করেছে এই গণভোটটা হলো অবৈধ। গণভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়ে। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। এই গণভোট কখনো করতে দেওয়া যাবে না, কিন্তু চাপে পড়ে আমরা স্বীকারোক্তি হয়েছি বা আমরা রাজি হয়েছি। দর্শক, এটা হলো বিএনপি নেতা ইশরাক হোসেনের কথা। কেননা এতদিন পর্যন্ত কিন্তু জনাব তারেক রহমান এই গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা করেন। এই গতকাল একটা ভিডিও দেখলাম, হঠাৎ করেই জনাব তারেক রহমান হ্যাঁ ভোটের প্রচারণা শুরু করে দিয়েছে। এটা কখন শুরু করেছে? যখন জনগণ তাকে নিয়ে বলা বলি শুরু করে দিয়েছে। আচ্ছা, তাহলে কি তারেক জিয়া চাচ্ছে না দেশে সংস্কার হোক, দেশ ভালোভাবে চলুক, নাকি তাদের পরিকল্পনা সেই হাসিনার মতোই যে একবার যদি নির্বাচনে ক্ষমতায় যেতে পারে তাহলে 16 বছর কেন 26 বছর পর্যন্ত থাকবে? এরকম যখন নানান ধরনের আলোচনা সমালোচনা চলছিল, ইতিমধ্যেই কিন্তু জনাব তারেক রহমান রাজি হয়ে গেল। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ফ্যামিলি কার্ড, নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার। ফ্যামিলি কার্ড দিয়ে নাকি নারীদের এম্পাওয়ারমেন্ট করা হবে, অথচ আমরা দেখতে পাচ্ছি কর্মীদের ছায়া খুলে নিচ্ছে, পেটে লাথি মারছে, হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে। আমরা আশা করি দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, আওয়ামী লীগকে পুনরায় আবার রাজনীতির সুযোগ দিয়ে দেবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। জনাব তারেক জিয়া, আপনি আপনার কর্মীদেরকে সামলান। এই লাভকামহীন কর্মীদের কারণে আপনার অধঃপতন আসন্ন। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। কেননা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকে এই ভিডিওটি খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে। ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল আলোচনা। তো ধৈর্য সহকারে দেখলে আপনারা সেটা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ব্যানারের মধ্যে নাম লেখা নিয়ে মনে করেন আপনি এক নেতা, আমি একজন নেতা, আমাদের দুই নেতার নাম কার আগে যাবে ব্যানারে, এইটা নিয়ে পৃথিবী থেকে একজন বিদায়। মুখে মুখে বলতেছি না, আপনাদের দেখাই। নারায়ণগঞ্জে যুবদল নেতার খুশিতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। এমনই অভিযোগ উঠেছে যুবদল নেতা রাজীব হোসেনের বিরুদ্ধে। বিবিসি নিউজ। নামের আগে পড়ে স্বেচ্ছাসেবক, যুবদল আর স্বেচ্ছাসেবক দল। কানতেছে, আহারে কান্না রে। প্রতিদিনই এরকম কারো না কারো মা বুক খালি হইতেছে, বোনের বুক খালি হইতেছে, কিছু করার নাই। কি সেন্টিমেন্ট চিন্তা করেন, কার নাম আগে যাবে? যুব দলের নেতার আগে না স্বেচ্ছাসেবক দলের নেতার আগে? এই স্বেচ্ছাসেবক দল, আবার স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, কেমন জানি খুব কাছাকাছি নামগুলা। হ্যাঁ, নামগুলা কাছাকাছি, এই নামগুলা পরিবর্তন করা উচিত। কানে শুনতে একই রকম লাগে তো, হ্যাঁ একই রকম লাগে। সামান্য ব্যাপার নিয়ে এটা কিন্তু আবার দাগুড়াল দিয়া মারে নাই, ঘুষি মানে হাতের জোর হয়তো এই জায়গাটায় লাগছে। এরকম ভাই সেন্সিটিভ জায়গা তো, এইসব জায়গায় কেউ কোনোদিন কারো আঘাত করেন না ভাই, স্পটে ডেথ হয়ে যাবে। তো এটাও সে একই ঘটনা ঘটছে। এখন জেলের ঘানি টানো। হ্যাঁ ভাই, যে মারছে এর ফ্যামিলিটাও তো ধ্বংসের দিকে যাবে। কারণ কি, এই জেলে আর আদালতে দৌড়াইতে দৌড়াইতে টাকা পয়সা খরচ করতে করতে কেন্দ্র থেকে খোঁজ খবর নিবে না ভাই, নেয় না ভাই, নেয় না। ওই সিস্টেম নাই তো সব দলে। ওই সিস্টেম যদি থাকতো, ওই যে সাদ্দাম নামে একজন যুবলীগের সভাপতি সাদ্দাম, তার ওয়াইফ এবং 12 মাসের বাচ্চাকে মেরে উনি নিজেই ফাঁসিতে ঝুলে গেছে। অভাবে অনটনে, অভাবে চোখে অন্ধকার দেখতেছিল, স্বামী জেলখানায়, একবার বাইরেছে আবার ঢুকাইছে, হতাশায় পড়া নিজের জীবন নিছে, বাচ্চার জীবন নিছে, পুরো পরিবারটা ধ্বংস। কিন্তু এরাই রাজনীতি করে। এরকম কত সংখ্যক হবে আমাদের দেশে? 64টা জেলায় যদি আমরা হিসাব করি, জেলা উপজেলা এসব ধরেন, সব মিলাইয়া আমার মনে হয় 50,000 করে যদি প্রত্যেক জেলায় ধরেন, কেমন মানুষ যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, ওই মামলা বাণিজ্য করে, অন্যের উপরে জুলুম করে, ওই বাজারে যায় 100 টাকা 50 টাকা চাঁদা তুলে নেয়, টেম্পো স্ট্যান্ডে চাঁদা তোলে, বাস স্ট্যান্ডে চাঁদা তোলে, এই সব যদি ধরেন প্রতি জেলায় 50,000 হবে,
হইতে পারে, তাই না? আচ্ছা ধরেন 50,000 কইরা ধরলো, সব জেলায় মিলে কত হবে? 30, 32, 35 লক্ষ মানুষ। হ্যাঁ ভাই, এই 30 থেকে 35 লক্ষ মানুষ, এদের কি পেশা? এদের আর কোনো পেশা নাই ভাই, এরা রাজনীতি কইরা বেড়ায়। এরা ওই যে সকালে ঘুমের থেকে ওইটা হাত মুখ ধুইয়া চলে যায় পার্টি অফিসে, ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে, এরাই মিছিলে লোকজন জোগাড় করে, এদেরকে দিয়েই ভাই পাঠায়। ওই যে দেখতো কার জমি জানি কারা দখল করছে, মনে করেন কেউ একজন তার জমি দখল করবে, ও এখানে কিছু টাকা দিয়ে দিল নেতারে, ওই নেতা এখানে পাঠায় দিল 25 জন, যা তোরা দেখতো কি হয়েছে, দাবরানি দিয়া একটা ওইখানে ওয়াল টোয়াল গাইথা তারপরে আইবি, এরকম করে। ভিতরে ভিতরে দেখা গেল 10 লাখ টাকা নিয়ে নিছে, এইভাবেই চলে। এরকম এই যে 30-35 লাখ, আমার মনে হয় না এত হবে, ধরে নেন 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষের কর্মসংস্থান নাই, এদের কোনো কাজ নাই, এদের আবার লেখাপড়ারও প্রবলেম আছে আমার যেটুক ধারণা, আমার ধারণা ভুলও হইতে পারে। এদের শুধু কাজ মিছিলে যাওয়া, অফিসে বসে থাকা, নেতার হুকুম পালন করা এবং নেতার পায়ের সামনে বসা, পাশে বসতে পারে না। যতই কিছু করুক না কেন, যতই ত্যাগ করুক, যতই জেল খাটুক, যতই পুলিশের বাড়ি খাক, কোনো অসুবিধা নাই, ওই পায়ের কাছে বসতে হবে, নাহলে সামনে যায় বসতে হবে, নেতার পাশে বসতে পারবে না ভাই। হ্যাঁ ভাই, পারবে না। এইটাই রদবদল করতে চাইছিল কিছু যুবক, যে যুবকরা ওই যে এনসিপির সাথে জড়িত আছে এখন। হ্যাঁ, এনসিপি মানে কি জানেন? এই যে সারা দেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদের পরিচয় এনসিপি। এনসিপি পার্টিটা এদেরকেই প্রতিনিধিত্ব করে, এটাই সোজা অঙ্ক। নাইলে ভাই আজকে যদি এনসিপি না হইতো, জুলাই গণ অভ্যুত্থান এমনি তো হারিয়ে গেছে, কেউ মনে রাখতো না, এরাই তো বাঁচায় রাখছে। আচ্ছা, এনসিপি নিয়ে পরে কথা বলি, আমি যে কথাটা বলতেছিলাম ওইটা শেষ করি। এই যে 30 লক্ষ বেকার যুবক আমাদের আছে, এদের কেন কোনো কর্মসংস্থান করা হচ্ছে না? এত দল নির্বাচন কইরা এই দেশে সরকার গঠন করলো, না তো 10-12টা সরকার গঠন হয়েছে এই দেশে, কেউ কেন এদেরকে চাকরি দিল না? একদম ভাই, এই 54 বছর যাবত বুঝছেন, এরাই এই 30 লক্ষ মানুষই ঘুরা ফিরা এই মিছিল করে, মিটিং করে, চাঁদাবাজি করে, এরকম ঘুষি দিয়া মানুষ মাইরা ফালায়। এরাই ভাই, এরা যখন সিনিয়র হইতে থাকে, এরা চলে যায় হজ করতে, হজ করে আইসা ওইখানকার মুরব্বী সাজে, আর এদের পোলাপান, মামু, ভাগনা, চাচা, ভাতিজা আবার ওই একই কাজ করে। এইভাবেই এই 30 লক্ষ লোক এই রাজনীতি করে বেড়ায় আমাদের দেশে। এদের চাকরির ব্যবস্থা করে দিলেই কিন্তু দেশটা শান্তি পাওয়া যায়, এই দেশটার আর কোনো অশান্তি থাকে না। যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে, এই যে আপনারা যারা চাঁদাবাজি করতেছেন ভাইরা, মনে রাখেন আপনাদের হাতে হাত করা না, আপনাদের হাতে আমরা কর্ম তুলে দেবো। ওই জন্য ইঙ্গিতটা দিছে, এই জন্যই বলছে আপনাদেরকেও আমরা একটা ব্যবস্থা করব, আপনাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, আপনাদেরকে কাজে লাগাবো, আপনাদেরকে কিছু কর্ম শিখাবো ভাই। হ্যাঁ ভাই, এই যে চাইনা গিয়া দেখবেন গলিতে গলিতে, মহল্লায় মহল্লায় ভাই, ঘরে বসে বসে ঘড়ি বানায় ফেলায়, ঘরে বসে বসে ভাই ওভেন বানায় ফেলাইতেছে, টেলিফোন বানায় ফেলাইতেছে, লাইট বাতি যা কিছু দেখেন সমস্ত কিছু ঘরে বসে বসে বানায় ফেলায়। এরকম কর্ম শিখাবে, এমন ভাবে তৈরি করে দিবে যেন বিদেশে যায়ও ভালো কিছু করতে পারে নিজের পরিবারের জন্য। এই কথাটা ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে। তার মানে কি দেখছেন ওনার চিন্তা ভাবনা কোন দিকে? কিন্তু আমার মেইন প্রশ্ন, আমি দেখতেছি আমার দলটা গত 15 মাস যাবত অস্থির কইরা ফেলাইছে। হ্যাঁ ভাই, আমি নিজেই তো বহিষ্কার করছি 6,000 7,000, এরকমই তো শোনা যায়। আমি নিজেই যেহেতু 7,000-এর মতো বহিষ্কার করছি, ধরে নেন আরো কম করছে, কিন্তু করছে তো, বহিষ্কার করলাম কেন? তার মানে কি আমার দলের ভিতরে অস্থিরতা। আচ্ছা ঠিক আছে, আমি বিদেশে ছিলাম, আমি আয়সা নেই, তারপরে সবাই সোজা করে বললাম আমি, এটাই তো হওয়া উচিত ছিল। উনি আয়সায় যদি একটা দাপট মারতো যে তোরা যারাই অন্যায় করবি আইন হাতে তুলে নিবি, আমি নিজে তাদেরকে ধৈর্য জেলে ঢুকাই দেবো, এরকম দৃশ্য যদি দেখাইতে পারতো, তাহলে তো ভাই সিনেমার মতো হিরো হয়ে যাইতো। হ্যাঁ ভাই, সাউথে এরকম হিরো হয়ে যায়, সিনেমাতে দেখেন না, রাস্তার ছেলে মন্ত্রী হইয়া পিটায় পাটায় সবকিছু ঠিকঠাক করে ফেলায়, এরকম তো হয় ভাই, হইতে পারে। যা কিছু মানুষ কল্পনা করে সেটা বাস্তবে আনতে পারে যদি নিজের সৎ চিন্তা ভাবনা থাকে, নিজের ধ্যান ধারণা ঠিক থাকে। কিন্তু মনের ভিতরে তো অস্থিরতা থাকলে কিচ্ছুই করতে পারবেন না। ভালো পরিবেশ ছাড়া ভালো কিছু জন্ম নিতে পারে না। কেন এই কথাটা বললাম? দেখেন পরিবেশটা কেমন হয়ে গেছে, আমি যে ভিডিওটা দেখাইছি, অস্থির একটা পরিবেশ না? মা বোনের কান্নাকাটি, প্রতিদিনই কেন এরকম ঘটনা ঘটবে? এবং এই ঘটনাটা তো অন্য কোনো দলের ঘটতেছে না, একই জায়গা থেকে কেন বারবার ঘটতেছে, উনারাই কেন বারবার ঘটাইতেছে? কিন্তু বড় প্রশ্ন কি জানেন? আইন কানুন কোথায়? এই আইন কানুন দিয়েই তো 16 বছর আমাদেরকে শাসন করছে। 16 বছর তো এমন দেখি নাই। অনেকে বলে না আগেই ভালো ছিলাম। হ্যাঁ ভাই, এই টাইমে গত সরকারকে সবাই স্মরণ করে যে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে এই ধরনের ঘুষি দিয়ে মাইরা ফেলাইতে পারতো না কেউ, রাস্তায় তো খাড়াইতে পারতো না কেউ, একটা 5 টনি ট্রাকই তো সরাইতে পারতো না অনেকে, সরাইবার ক্ষমতাই ছিল না। তার মানে কি এই খাকি পোশাক দিয়েই তো সবাইকে ঠান্ডা করে রাখছিল? ওই খাকি পোশাক তো এখনো আছে, ওই খাকি পোশাক তো এখনো আছে। তাহলে ওই 15-16 বছর যেভাবে দমন করতে পারছিল সন্ত্রাসীদেরকে, এখন কেন দমন করতে পারতেছে না? তার মানে কি এখন চুপচাপ তামাশা দেখতেছে? আমি বুঝতেছি না ভাই। হ্যাঁ ভাই, আমি বুঝতেছি না, এ কোন মৃত্যু খেলা, এ কোন লাশ নিয়ে খেলা, এ কোন হাহাকার, চারিদিকে একটা হাহাকার পড়ে যাবে। তো এরপরে কেউ বিশ্বাসই করতে চাইবে না নির্বাচন হবে। অলরেডি তো প্রশ্ন উঠাই গেছে নির্বাচন হবে কিভাবে। শেরপুরে দেখা গেছে যে আর্মি ভাইরা বলতেছে যে আপনারা ওদিকে যাবেন না, জামাত ইসলামকে বলতেছে আপনারা ওদিকে যাবেন না, কারণ ওইখানে বিপদ আছে। কিন্তু হওয়া উচিত ছিল কি, ওইখানে বিপদ আছে মানে কি, ওইখানে শয়তান
মানুষগুলো দাঁড়ায় রয়েছে যারা হামলা করতে পারে, হামলা যারা করবে তারা তো ভালো না, তারা নিশ্চয়ই শয়তান। তাহলে আমি যখন বলবো অপারেশন ডেভিল হান্ট, তার মানে কি আমি শয়তান ধরবো? আমি তো ওই শয়তানের দিকে ধাবিত হবো, ওই শয়তানের দিকে যায় ওই শয়তান তাড়াবো। আমি কেন ভালো মানুষকে বলবো ওদিকে যায় না, ওদিকে শয়তান আছে? এই জন্যই বলতেছি কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। হ্যাঁ ভাই, বর্তমান যে সিচুয়েশন দেখলে ভালো লাগতেছে না। কারণ কি জানেন, ওই যে দলের যেসব ভাইরা, বেকার ভাইরা, এখন রাজনীতি ছাড়া কোনো উপায় নাই, তারাই কারাকারি লেগে গেছে। কারণ কি জানেন, গত 16 বছর যারা ছিল তারা তো পলায় গেছে, গুপ্ত হয়ে গেছে। তারা গুপ্ত থেকে নতুন মেম্বার দিছে, তোরা সামনে থেকে কাজ কর, আমরা পিছনে আসি, কিছু টাকা পয়সা পাঠাইস। কেউ আছে কলকাতায়, কেউ আছে ভাই দেশে চারিদিকে লুকায় টুকায় আছে। হ্যাঁ ভাই, দেখা গেল যে বড় গুলশানের একটা বাড়ি ভাড়া নিয়ে চুপচাপ 5 জন বাস করতেছে, চান্দার টাকা ওইখানে চলে আসে। তাদের একটা এলাকা ছিল, ওই এলাকাটা এখন ছোট ভাইদের হাতে তুলে দিয়ে আসছে। এই তো চলতেছে। এটার জন্য যদি কোনো একটা কার্ড বাই করা যেত, যে ভাই এই যে যারা এটা করবি এই নে কার্ড, এখন থেকেই আমি দেওয়া শুরু করলাম। হ্যাঁ ভাই, আপনাদের দল তো সমুদ্রের মতো, এই যে বিরাট বড় দল, আপনাদের দলে ধরে নেন এই দেশে 6 থেকে 7 কোটি লোক আছে, আপনাদেরকে ভোট দিবে। যেভাবে জরিপ চলে যে আপনারা 70% ভোট পাবেন, ধরে নেন এই 7 কোটি লোক আপনাদের আছে। 7 কোটি লোক ভাই 100 টাকা করে দিলে কত টাকা? টাকা রাখার জায়গাই তো নাই। এই যে বেকার যারা আছে, চাঁদাবাজি করতেছে, এই টাকা যদি এদের হাতে তুলে দেওয়া হতো, নিশ্চয়ই ভাই এরা চাঁদাবাজি করতে যাইতো না। কারণ কি জানেন, দুনিয়ার মধ্যে আছে 2 चीज, এই দুনিয়া মে হ্যায় 2 चीज, এক হ্যায় পেট, এক হ্যায় পেট কা নিচ। হ্যাঁ ভাই, চরম সত্যিটা বুঝতে হবে। এই পাপী পেটের জন্য এইসব চাঁদাবাজি করতে যায়, আর তো কোনো উপায় নাই। কথা হইলো কি জানেন, পেটে খাইলে পিঠে সয়, এইটা ভাবতে হবে। সেটা ভাবে নাই, কোনোদিনই ওই পথে যায় নাই। ওনার ওই প্ল্যানের মধ্যে ওই জিনিসটা নাই যে তার কর্মীদেরকে কিভাবে সঠিক পথে আনা যায়। অথচ দেখেন তার উল্টাটা, আজ থেকে 15-16 বছর আগেই জামাত ইসলাম সে রাস্তাটা খুইলা ফেলাইছে। ধরতে গেলে 77 সাল থেকেই আরম্ভ করছে, ছাত্র শিবির গইরা তুলছে যে আমার কর্মী থাকবে শিক্ষিত, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তা না হইলে কেন ওনারা এই যে মানারাতের মতো বিশ্ববিদ্যালয় করবে, এবং ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং কেন করবে? আরো ইউনিভার্সিটি আছে, তার উপরে আছে কি জানেন, এই যে আইডিয়াল নামে যতগুলা স্কুল কলেজ দেখেন, সবগুলাই কিন্তু ওনারা নিয়ন্ত্রণ করে। তার মানে কি দেখেন, কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে। এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ের মা বাবারা কাকে সাপোর্ট দিবে? ওনাদের কি তো সাপোর্ট দিবে। কারণ কি জানেন, ওনাদের অধীনে যে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলো আছে, এই যে লেখাপড়া হয়, এখান থেকে বৃত্তি দেওয়া হয়। কারো যদি কোনো প্রবলেম হয়, কারো যদি কোনো প্রবলেম থাকে, অর্থনৈতিক প্রবলেম, সেটাও কিন্তু ওনারা দেখে। লেখাপড়াটা হলো মেইন। তার মানে কি ওই পরিবারগুলা এবার নির্বাচনে কাকে সাপোর্ট করবে বলেন আপনারা? নিশ্চয়ই ওনাদেরকে করবে। এখানে কিন্তু শেষ না ভাই, এখানে শেষ না। কিভাবে শক্ত ভিত গইরা তুলতেছে দেখেন, শক্ত ভিতের উপরেই কিন্তু আপনি উপরের দিকে উঠাইতে পারবেন। যদি ফাউন্ডেশন শক্ত হয়, উপরে যত ইচ্ছা তত উঠাইতে পারবেন। ঢাকা 8 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব। তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং এই কথাটি বাংলাদেশে এক অর্থে ধর্মীয় অবমাননার শামিল, আর 2 হচ্ছে এই কথার ভিতরে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে মনে হয়। তিনি আজ রাজধানীর পল্টনে হজ রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত হয়ে সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে, শুনলাম একটি দল 40 লক্ষ বোরকা বানাইতে দিছে। আমার মাও বোরকা পরতো, বোরকাকে আমরা সম্মান করি, মির্জা আব্বাসের ভাষা, এবং এই বোরকা পরে তারা ফলস ভোট দিবে, এটা আমরা হতে দিব না। মির্জা আব্বাসের এই বক্তব্যের ভিতরে একটি সংঘাতের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। কিভাবে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়? ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বিগত এই 22 তারিখের পর থেকে আজ 31 তারিখ, আমি যখন এই ভিডিও করছি, এই যে 8-9 দিন, এই 8-9 দিনের ভিতরে অন্তত 35 থেকে 40টা স্পটে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরকে, যারা ভোট চাইতে গিয়েছে বাড়ি বাড়ি মানুষের দ্বারে দ্বারে, সেখান থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা জামাতের ওই নারী নেত্রীদেরকে, ওই সমস্ত নারী সদস্যদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে। এবং এরা কিন্তু প্রত্যেকেই পর্দানশীলা, প্রত্যেকেই বোরকা পরিহিতা। আমরা এটি পর্যন্ত বলতে শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নারীদেরকে এই বলে হেনস্থা করছে যে, তোরা এই যে বোরকা পরস, মুখ ঢেকে এখানে আসস, শয়তানি, এই ইসলামকে এটা বলছে, তোর বোরকা পরে শয়তানি করে বেড়াস, এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এমনকি শত শত ভিডিও আমাদের কাছে আছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের হ্যারাসমেন্ট করছে, নারীদেরকে উত্ত্যক্ত করছে, নিপীড়ন করছে। এমনকি আমরা এটাও দেখেছি, একজন 60 ঊর্ধ্ব মহিলাকে, বৃদ্ধ মাকে তলপেটের উপরে লাথি মারতে আমরা দেখেছি। এরকম 2টা ভিডিও আমাদের চোখের সামনে এসেছে। নোয়াখালীর সুবর্ণচরে আমরা আরেকটি ঘটনা যেটা দেখলাম, যে বিএনপির ওই 8 নম্বর ওয়ার্ডের যিনি সেক্রেটারি মোশারফ, তিনি একজন মাকে রাস্তায়, তিনি সহ আরো বেশ কয়েকজন ভোট চেয়ে বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় তাকে প্রচন্ডভাবে গালিগালাজ, উত্তক্ত, এমনকি যে বিশ্রী কুরুচিপূর্ণ শব্দগুলো সেখানে ব্যবহার করেছে, এগুলো বলার মতো নয়। যদিও এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উল্টা আমরা যেটা দেখলাম, বিএনপির রুহুল কবির রিজভী তিনি উল্টা দাবি করলেন যে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির নারী সদস্যদেরকে হেনস্থা করছে। রিজভী ভাই, আপনি এই নিউজ কোথায় পেলেন? বা জামাতের কোন কোন নেতা কোথায় বিএনপির নেতাকর্মীদের, নারী নেত্রীদের হেনস্থা করেছে, হ্যারাসমেন্ট করেছে,
নিপীড়ন করেছে, এই ভিডিও আমরা আপনার কাছে চাই, এই প্রমাণ আমরা আপনার কাছে চাই। যদি আপনি এই প্রমাণ আমাদের কাছে দিতে পারেন তাহলে আমরা জামাতকে ঘৃণার চোখেই দেখব। হ্যাঁ, হয়তো আপনি একটা ভিডিও দিতে পারেন, ওই যে বরিশালে জামাতের একজন নেতা এক নারী হেনস্থা করেছে, এই ভিডিও আপনি দিতে পারবেন। কিন্তু এই ভিডিওর পরে আমাদের হাতে তার কাউন্টার একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যাচ্ছে চরমনার ওই ছেলেটি বিএনপির কর্মী ছিল, বিএনপির সমর্থক, সে বিএনপির সাথে যোগ সাজস করে সে নিজে জামাতের ওই কর্মীর উপরে আক্রমণ করেছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, মোবাইল ভেঙে ফেলেছে। পাশে একজন মহিলা যাকে হ্যারাসমেন্ট করার কথা বলা হচ্ছে, সে বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল, তার গায়ে একটু ফুলের টোকাও পরে নেই। তাহলে আপনার বক্তব্যের সাথে বাস্তবের তো আমরা মিল পাই না। তো যাই হোক, আমরা মির্জা আব্বাসের কথায় ফিরে আসি। মির্জা আব্বাস তিনি যে ইঙ্গিতটি দিলেন, তার মানে নির্বাচনের দিন কোনো নারী যদি ভোটের কেন্দ্রে বোরকা পরে যায় তাহলে তিনি তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না। এবং আমরা যেটা দেখে আসছি সেটারই পুনরাবৃত্তি করবেন, তাদেরকে হেনস্থা করবেন, তাদেরকে ধরবেন। মির্জা আব্বাসের কথা পরিষ্কার এটি, কারণ কে বোরকা পরে ফলস ভোট দিতে যাচ্ছে এটি মির্জা আব্বাস কি করে শনাক্ত করবেন? আসল ভোটার কি নকল ভোটার, এটা কি বোরকা পরে গেলে মির্জা আব্বাসের শনাক্ত করার কোনো উপায় আছে? 40 লক্ষ বোরকা বানিয়েছে, এই নিউজই মির্জা আব্বাস কোথায় পেলেন? 40 লক্ষ বোরকার দাম কত একবার কি চিন্তা করে দেখেছেন? যদি এক একটা বোরকার দাম এখন তো 2000-এর নিচে কোনো বোরকা হয় না, তাহলে 40 লক্ষ বোরকার দাম কত হতে পারে? এই হিসাবটি কি মির্জা আব্বাস মিলিয়ে বললেন, নাকি মুখে আসলো তাই বলার মতো বললেন? তার মতো একজন দায়িত্বশীল মানুষ, এটা তো আমরা বিএনপির কাছ থেকে কখনোই আশা করি নাই, কিন্তু এটি এখন হচ্ছে অনবরত। বিএনপি যেহেতু শাহেদ আলমদের মতো লোকের পাল্লায় পড়েছে, সুতরাং বিএনপি সামনে আরো কত কি বলবে আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি। তাহলে মির্জা আব্বাস কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যেই বোরকা পরে ভোট কেন্দ্রে যাবে, জামাতের যে নারী কর্মীরা আছে তারা তো অবশ্যই বোরকা পরে যাবে, প্রত্যেকেই কিন্তু বোরকা পরে এবং তারা মুখ ঢাকে। তাহলে অবশ্যই মির্জা আব্বাস যাকেই মুখ ঢাকা অবস্থায় দেখবেন তাকেই ধরবেন, হেনস্থা করবেন, তার মুখ খোলার চেষ্টা করবেন, তিনি প্রকৃত ভোটার কিনা এটা দেখার চেষ্টা করবেন। তো এইটা করলেই তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তাহলে মির্জা আব্বাস কি প্রকারান্তরে বোরকার বিরুদ্ধে অবস্থান নিলেন না? তিনি মানুষকে এই মর্মে একটা ইঙ্গিত দিলেন যে যারা বোরকা পরো খবরদার ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে গেলেই কিন্তু তোমাদের পথে ঘাটে ধরবো, ধরে তোমাদের মুখ খোলা হবে, চেক করা হবে। যদিও তারেক রহমান বুঝতে পেরেছে, কিন্তু একেবারে শেষে এসে তিনি গণভোটের পক্ষে হাতে ভোট দেওয়ার জন্য তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, এটি আমাদের কাছে এই খবর এসেছে। তো তাহলে এতদিন পরে কেন? জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং মানুষ এই বিষয়টি নিয়ে ট্রল করছে যে সেই তো তিনি পথে আসলেন, তাহলে এতদিন কেন? এখন যে তিনি এটি সত্যি কথা বলছেন, তার অন্তর থেকেই যে তিনি মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলছেন, এইটা মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এখানেও হয়তো তিনি নতুন কোনো ষড়যন্ত্র আঁটলেন কিনা। তিনি হয়তো গোপনে তার দলীয় নেতাকর্মীদেরকে বলে দিলেন যে তোমরা প্রত্যেকেই নায়ের পক্ষে প্রচারণা চালাবে, আমি যেহেতু চাপে পড়ে গেছি, জনগণের চাপে পড়ে গেছি, আমি উপর এই কথাটা বলি যে তোমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিবা। এছাড়া তো উপায় নেই। আবার কেউ কেউ এটিও বলার চেষ্টা করছে যে আগের দিন সাদিক কায়েম একটি বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশে না এর পক্ষে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। এই বক্তব্যের পরের দিন কিন্তু তারেক রহমান তিনি হ্যাঁ এর পক্ষে মন্তব্য করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে তাহলে কি সাদিক কায়েমের ভয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভয়ে তারেক রহমান তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন? এখানেও কিন্তু মানুষের ভিতরে দোদুল্যমানতা রয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।